দর্শকরা, প্রথমে খুলম খুলাতে জানাই আপনাদের সবাইকে স্বাগত। দর্শকরা, একটা বিষয় আপনারা দেখেছেন, গত পরশুদিন সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছে। সেই রায়টা বিষয়ে আমি একটু আলোচনা করব, কারণ রায় নয়, একটা মন্তব্য করেছে সরকারের দিকে লক্ষ্য রেখে, এবং সেইটা সম্পর্কে আমি কিছু কথা বলবো। আমি জানি যে আমার এই কথা অনেকের পছন্দ হবে না, কিন্তু কেউ পছন্দ করলো কি না করলো আমি আর বক্তব্য বলবো, আপনারা জিনিসটার যৌক্তিকতা বিচার করবেন। সুপ্রিম কোর্ট সরকারকে বলেছে যে এই যে ফ্রি দেওয়া হচ্ছে সব জিনিস, যে এগুলো ফ্রির মাধ্যমে স্পাইনলেস অর্থাৎ মেরুদণ্ডহীন একটা সমাজ তৈরি করা হচ্ছে কিনা সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে প্রশ্ন করেছে। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে আপনি দেখবেন, এই যে সরকার অনেকগুলো জিনিস ফ্রি দিচ্ছে, বিনামূল্যে দিচ্ছে। বিনামূল্যে চাল, তো বিনামূল্যে ইউনিফর্ম, বিনামূল্যে বিদ্যুৎ, তো বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে শিক্ষা, এগুলো অনেক সরকার জিনিস দিচ্ছে। এবং যেহেতু ভারতবর্ষ একটা ওয়েলফেয়ার স্টেট, আমাদের সংবিধান স্বীকৃত যে কল্যাণকামী রাষ্ট্র, সেই কল্যাণকামী রাষ্ট্রে সরকারের কাজ হলো মানুষের কল্যাণ করা, এবং সেই কল্যাণ করতে গিয়ে সরকার অনেকগুলো রিলিফ মানুষকে দিচ্ছে। এর মধ্যে এই রিলিফগুলো দেওয়ায় যাতে সাধারণ গরিব মানুষ কিছুটা উপকার পেতে পারেন, এই জন্য এটা করা হয়েছে। এটা উদ্দেশ্য ভালো উদ্দেশ্য। আপনারা দেখবেন যে এখন আজ থেকে ধরুন 25 বছর আগে বাড়িতে ভিক্ষুক আসতো, এখন দেখবেন আপনারা বাড়িতে ভিক্ষুক আসে না, না খেয়ে মানুষ মারা যায়, এমন এখন আর শোনা যাচ্ছে না। এটা নিঃসন্দেহে কৃতিত্বের ব্যাপার। সরকার বিনামূল্যে চাল দিচ্ছে, 80 কোটি মানুষকে বিনামূল্যে চাল দিচ্ছে, যার ফলে গরিবরা দুবেলা পেট ভরে খেতে পারছে, এবং চিকিৎসা ফ্রি হচ্ছে, সবকিছুই ফ্রি হচ্ছে। মানুষ এখন কিছুটা রিলিফ পেয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা কেন করলো, এ নিয়ে এখন সুপ্রিম কোর্ট এই প্রশ্নটা তোলার পর এ নিয়ে কথা উঠেছে। দিল্লিতে প্রাক্তন কেজরিওয়াল মুখ্যমন্ত্রী থাকার সময় দিল্লিতে অনেকগুলো রিলিফ দিয়েছেন, যেমন 200 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি, মহিলা কর্মচারীদের জন্য বিভিন্ন জায়গায় কাজ করে তাদের জন্য বাস ভাড়া ফ্রি, মহল্লা ক্লিনিকে যে কোনো ধরনের চিকিৎসা ফ্রি। তো এটা করেছেন। কিন্তু সবচেয়ে যে বড় ফ্রিটা চলছে আমাদের দেশে, সেটা হলো 80 কোটি মানুষকে দুই বেলা 80 কোটি মানুষকে চাল বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। তো এটা আসলে এখন আমি এগুলোর বিষয়ে আসছি। এই যে বিনামূল্যে রেশন দেওয়া, যে এটা আসলে একটা আমাদের সংবিধানে আছে যে অন্ন, বস্ত্র, বাসস্থান, তিনটা জিনিসের শিক্ষা, এই তিনটা জিনিস রাষ্ট্রকে স্থির করতে হবে। প্রথম কিন্তু এই যে এটা কিন্তু সংবিধানে লেখা থাকলেও এটা সংবিধানের নির্দেশাত্মক নীতি, অর্থাৎ সরকার বাধ্য নয় এটা করতে। কিন্তু মনমোহন সিং সরকারের আমলে 1906 সালে যে ফুড সিকিউরিটি বিলটা এসেছে, অর্থাৎ প্রতিটা লোককে কেউ যাতে অভুক্ত না থাকে, প্রত্যেককে খাবার তুলে দিতে হবে, এই আইন হওয়ার পরই বিনামূল্যে রেশন আসা শুরু করলো। 3 টাকা দাম, তারপর 1 টাকা হলো, পরবর্তীতে এটা এখন বিনা পয়সায় হয়েছে। সুতরাং অনেকেই বলেন যে চাল দেওয়ার কৃতিত্বটা শুধুমাত্র যে এই সরকারের, এমন নয়। ফুড সিকিউরিটি বিল থাকায় সরকার বাধ্য, যারা খেতে পারে না তাদেরকে খাবার দিতে সরকার বাধ্য। শিক্ষার অধিকারও কিন্তু আমাদের আইনে ছিল না, সংবিধানে ছিল না। 2009 সালে সর্বশিক্ষা, যেটা শিক্ষার আইন করে শিক্ষার অধিকার সবাইকে দেওয়া হয়েছে, তারপরে বিনামূল্যে, এর আগের থেকে অবশ্য ইউনিফর্ম এসব দেওয়া হচ্ছে বিনামূল্যে। তো এখন আমি যেটা তুলতে চাইছি, 2 বছর আগে আমার কথা হচ্ছিল একজন চা বাগানের ম্যানেজারের সঙ্গে। আপনারা তাকে চিনবেন, উচকান্দি বাগানের ম্যানেজার ঈশ্বর ভাই ওয়াদিয়া। তিনি বললেন, এখন সমস্যাগুলো আনছি, তিনি বললেন যে বাগান চালানো মুশকিল হয়ে গেছে, প্রোডাকশন ডাউন হচ্ছে। কারণটা হচ্ছে শ্রমিকরা এখন আর, যে বাগানে আপনারা যে গেলে দেখবেন যে 9টার সময় শ্রমিকদের কাজে আসতেই হবে, এটা বাগানের নিয়ম। কিন্তু এখন কোনো চা বাগানে ঠিক কাটায় 9টার সময় শ্রমিকরা আসেন না, দেরি করে আসেন। তো কেন দেরি করে আসেন? তো আমি জিজ্ঞেস করলাম কারণটা কি, উনি বললেন না, একজন শ্রমিক কেন দেরি করে আসবেন না, আপনি বুঝান। ওর বাড়িতে পুরো রেশন আছে, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, ওর বাড়িতে বাচ্চার পড়াশোনা ফ্রি, বিদ্যুৎও ফ্রি। সুতরাং যে কাজের জন্য, যেটা উপার্জন করার জন্য তারা কাজ করতো, সেটা তারা পেয়ে যাচ্ছে, তাই কাজের প্রতি অনীহাটা বাড়ছে।
এখন যে কাজটা করছে সেটা হলো নগদ কিছু পাওয়ার জন্য। এখন তিনি বললেন যে এটা আগামীতে এটাকে চা শিল্পকে অনেকটা দুর্বল করছে, এবং একটা ঘটনা আপনারা সব বাগানে খবর নিন, এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সুতরাং সুপ্রিম কোর্টের যে কথাটা এখানে বলা হয়েছে অনেক ক্ষেত্রে এটা ঠিক, যে আমি যদি সবকিছু ফ্রি পেয়ে যাই আমি কেন কাজ করব, এই কথাটা কিন্তু আসছে। এর ফলে সমাজে কি হয়েছে, এমন একটা শ্রেণীর তৈরি হয়েছে যারা কোনো কাজ করতে চান না, যারা কোন জায়গায় ফ্রি আছে সেটা খবর নিচ্ছেন। এই যে অরুণোদয় প্রকল্পটা অত্যন্ত ভালো প্রকল্প, আমি জানি যে অনেক মানুষ, অসহায় মানুষ অরুণোদয় প্রকল্পের মাধ্যমে অনেক কিছু পাচ্ছেন, তার একটা বিরাট লাভ হচ্ছে, এবং এর জন্য তারা সরকারকে ধন্যবাদ দিচ্ছেন, ভোটও দিচ্ছেন। আমি ভোটাভুটির ব্যাপারে যাচ্ছি না। আবার উল্টো দিকে চিন্তা করুন, ধরুন এই 1200 টাকা অরুণোদয় দেওয়া হলো না দিয়ে যদি জিনিসপত্রের দামটা যদি স্থিতিশীল রাখা যেত তাহলে প্রতিটি পরিবারই বেঁচে যেত। আজকে 1200 টাকা পাচ্ছেন বাড়ির একজন মহিলা, এই বাড়ির এই পুরুষ সদস্য যিনি আছেন তিনি সকাল থেকে বের হয়ে বিকেলে বাড়িতে আসছেন, তিনি 500 টাকা হয়তো রোজগার করছেন। আমি ধরে নিলাম যে ন্যূনতম মজুরি ধরলাম 500 টাকা। এই 500 টাকা দিয়ে তিনি যে বাজার, পুরো বাজারটাই হয় না, তিনি যে বাজারটা নিয়ে 1 টাকা বাঁচাতে পারেন না। এখন তিনি 500 টাকা হলে 15,000 টাকা ইনকাম করছেন, মাসে 1 টাকাও পাচ্ছেন না। সুতরাং এই 15,000 টাকা যদি দামটা কম হতো জিনিসপত্রের, তাহলে তিনি এখান থেকে কিছুটা টাকা বাঁচাতে পারতেন, এবং সেটা অন্যদের 1200 টাকার থেকে অনেক বেশি হতো। কিন্তু আমরা ফ্রি পেতে এত অভ্যস্ত হয়ে গেছি, আমরা সরকারকে এটা বলছি আপনি এগুলো না দিয়ে জিনিসপত্রের দামটা কিভাবে স্থিতিশীল করা যায় সেই চিন্তাটা করুন। প্রতিটি জিনিসের দাম বাড়ছে, আপনারা দেখছেন। 1100 টাকা গ্যাস হয়ে গেছে, যেটা 5-7 বছর আগেও 700-800 টাকা ছিল। পাঞ্জাব চালের দাম বেড়েছে, যেটা 27 টাকাও ছিল 3-4 বছর আগে, এটা এখন 48 টাকা হয়ে গেছে। এই যে বিনামূল্যের রেশন, দেখুন সবাই তো আর বিনামূল্যের রেশন নিতে যায় না, কিন্তু সাধারণ মধ্যবিত্ত মানুষ যে চাকরিজীবী তারা বিনামূল্যে রেশন নিতে যায় না, এবং তারা পড়েছে মুশকিলে। সে একজন মধ্যবিত্ত মানুষ, সে তো ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে পারবে না, তো তার সমস্যা হয়েছে, সে চালটা কিনতে হচ্ছে বাজার থেকে। যে পাঞ্জাব রাইসটা সে খেত সেটা এখন হয়ে গেছে কোন জায়গায় 44, গ্রামাঞ্চলে 48 টাকায় চলে গেছে। সুতরাং পাঞ্জাব চাল খুব একটা ভালো নয়, একটু উন্নত মানের চাল তাকে খেতে হচ্ছে, অর্থাৎ 50 টাকা কেজি খেতে হচ্ছে চাল। তো তার যে ইনকামের একটা বড় অংশ চলে যাচ্ছে। এই যে একটা তৈরি হয়েছে, এখন কি হয়েছে, এই যে একটা বিশাল যে শ্রেণী যে কর্মবিমুখ হয়েছে ভারতবর্ষে, এটা একটা বিরাট সমস্যা। সুপ্রিম কোর্ট এই সঠিক প্রশ্নটা করেছে। এখন আমি এক দফা বললাম, এখন যারা কট্টর, যারা ধরুন বামপন্থায় বিশ্বাস করেন, বা যারা মনে করেন যে জনগণকে সুবিধা দেওয়াটা এবং কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা সমাজবাদে যারা বিশ্বাস করেন, তারা বলবেন আশ্চর্য, মানুষকে রিলিফ দিচ্ছে সরকারটা, ভালো কথা, গরিব মানুষ বাঁচতে পারছে, এটা তো ভালো কথা। এটার বিরোধিতা করার কোনো যুক্তি আছে? সরকার যদি তার রাজস্ব থেকে একটা অংশ গরিবদের জন্য ব্যয় করে, সেটা কি খারাপ? সেটা খারাপ তো কিছু নয়। তো এটা নিয়ে প্রতিবাদ করার কি আছে? ভালো জিনিস। তাদের বক্তব্যটা একদিকে ঠিক, কিন্তু এই যে সরকার যে টাকাটা তুলছে সারা দেশ থেকে, জিএসটির মাধ্যমে যে টাকাটা তুলছে, এই জিএসটিটা কারা দিচ্ছে বেশি? এই জিএসটিটা বেশিরভাগ দিচ্ছে মধ্যবিত্ত সমাজ, মধ্যবিত্তরা। গরিবরাও দিচ্ছেন, গরিব এবং মধ্যবিত্ত যারা আছেন, নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত আমি বলছি না, এরাই দিচ্ছেন জিএসটির। আর যারা খুব উচ্চ, তারা জিএসটির 11%ও দেন না, বাকি 62% দেন মধ্যবিত্তরা। মধ্যবিত্ত গরিব মিলিয়ে প্রায় 80% জিএসটি। কারণ আপনি যে লাক্স সাবান কিনছেন, আপনি যে একটা কিছু টুথপেস্ট কিনছেন, এটা জিএসটি দিচ্ছেন। অর্থাৎ আপনি কিনতে পারছেন, তাই জিনিসটা বিক্রি হচ্ছে, আপনার কাছে আসছে। এখন ধরুন আমি জিনিসটা বোঝাচ্ছি, এখন ধরুন এই যে সুন্দরভাবে চলছে, সবকিছু ফ্রি দিয়ে চলছে, কিন্তু এতে কি হচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতাটা কমে যাচ্ছে। মানুষ যেহেতু কাজ করছে না, আপনি যদি সম্পদ না বানাতে পারেন তাহলে তো আপনার আয় বাড়বে না। আজকে ফ্রি দেওয়া হচ্ছে, ধরুন বাগান একদম বন্ধ হয়ে গেল, তখন কি হবে? সব এই বাগান থেকে সরকার রাজস্ব একটা আয় হচ্ছে, এবং সেই বাগানের যেটা শ্রমিকরা যেটা মজুরি পান, আমি বাগান একটা ইউনিট বুঝাচ্ছি আপনাদেরকে, শ্রমিকরা যা মজুরি পান তা দিয়ে তারা জিনিসপত্র কিনেন, অন্য জিনিসপত্র সব তো সরকার দেবে না, কিছু কিনতে হয় বাজার থেকে, সেগুলো কিনলেন।
তারা জিএসটি দিলেন, সরকারের ঘরে পয়সা আসলো, সরকারি পয়সাটা দিয়ে আবার চালটা যে জনমুখী প্রকল্পগুলো করছে, রাস্তাঘাট নির্মাণ এগুলো করছে সরকার। আচ্ছা, এখন ধরুন এই বাগানটা বন্ধ হয়ে গেল বা আরো কয়েকটা বাগান বন্ধ হয়ে গেল, এই শ্রমিকরা বেকার হয়ে পড়লেন, তখন কি তারা তারা চাল যে খাবেন, যে গ্যাস দিয়ে, গ্যাসটা পাবেন কোথায়? চালকে কামড় দিয়ে খাবেন? সিদ্ধ করতে হবে চালটা, সবজি আনতে হবে, সবজিটা সরকার দিচ্ছে না, সবজি কিনতে হবে বাজার থেকে। যখন চা বাগানটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে ধরুন বরাক উপত্যকায় প্রায় 2 লক্ষ চা শ্রমিক আছেন যারা পুরোপুরি নির্ভরশীল চা বাগানের উপর। এরা বেকার হয়ে গেলে কি হবে? এরা যখন বেকার হবে তখন বাগানের বিরাট সংখ্যক কর্মচারী শ্রেণী আছেন যারা মধ্যবিত্ত, এরাও বেকার হয়ে গেলেন। বাগানে যে বিভিন্ন সাপ্লাই টাপ্লাই আছে যারা দিচ্ছে তারাও বেকার হয়ে গেল। পুরো ইন্ডাস্ট্রিটা কোলাপস করলো, মানে নষ্ট হয়ে গেল, বেকারত্ব দেখা দিল। এখন যারা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছেন তারা তখন কি বলবে? তারা তখন বলবে না, সরকারের নীতি ঠিক নয়, যার জন্য এটা হয়েছে। সুতরাং বিষয়টা সুপ্রিম কোর্ট যে উত্থাপন করেছে এর পেছনে যথেষ্ট যুক্তি আছে। এখন আপনারা বলবেন যে তাহলে কি গরিব মানুষকে সুবিধা দেওয়ার কি দরকার নেই? হ্যাঁ, গরিব দরকার রয়েছে। প্রকৃত যারা গরিব, যারা পারছেন না, তাদেরকে সুবিধা দেওয়ার দরকার রয়েছে। আপনি কিছু রিলিফ দিতে পারেন। আপনি কি রিলিফ দিতে পারেন? যেমন শিক্ষা দীক্ষা, আপনি এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয় এবং দ্রব্যমূল্য স্থিতিশীল কেন থাকছে না এটা বের করতে হবে। উৎপাদন কেন কম হচ্ছে? এই যে জিনিসপত্রের দাম যে বাড়ছে, কারণ উৎপাদন কম হচ্ছে। উৎপাদন কমটা কেন হচ্ছে? মানুষ উৎপাদনে আগ্রহী নয়, কারণ সে ফ্রি পেয়ে যাচ্ছে। আপাত দৃষ্টিতে যেটা আপনি মনে করছেন খুব কাজের, কিন্তু এটা দেখা যাচ্ছে কয়েক বছর পরে এটা যে ফলাফলটা বেড়ে যাচ্ছে, উৎপাদন কমে যাচ্ছে। আরেকটা কথা, মানুষ যখন তার পেট ভরে যায় তখন সে আরো কিছু করতে চায়। সে ধরুন আমি খুব ক্ষুধার্ত, আমি যে একটু খেয়ে নিলাম, আমার পেটটা ভরে গেল, তারপরে ভাববো আচ্ছা একটু ঘুরে টুরে আসি, একটু ঘুরলাম, তারপর বলছে বা একটু বেশ সুন্দর হয়েছে, একটু পার্কে বসে আছি। এভাবে মানুষের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। মানুষ শুধুমাত্র ফ্রির উপরে ভরসা করে থাকলে হয় না, কিন্তু এই যে মানুষের যে নিজের অবস্থানটা বদলানোর যে তাগিদটা, এটা এই যে ফ্রি ব্যবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। আমি ফ্রি পেলে কাজই করবো না। সুতরাং সুপ্রিম কোর্টের এই যে বক্তব্যটা নিয়ে না ধরে কথাবার্তা হচ্ছে, কিন্তু সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারকে একটা সঠিক প্রশ্ন করেছে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই নিয়ে আলোচনা অনেক বিষয়বস্তু, এই নিয়ে আলোচনা অনেক অবকাশ রয়েছে, কিন্তু আমি বিষয়টা আপনাদের কাছে আনলাম যে এবং আপনারা কি ভাবেন। গরিবদের গরিবদের একটা সাহায্য একটা লেভেল, একটা অব্দি পর্যন্ত করা যায়, কিন্তু যদি কর্মবিমুখ হয়ে যায় মানুষ তাহলে একটু মুশকিল। এই বিষয়টা কিন্তু ভাবার প্রয়োজন রয়েছে এবং গরিবদের সাহায্য করার নানা ধরনের পদ্ধতি আছে। মানুষ গরিব থাকবে না এরকম একটা পরিবেশ তৈরি করতে হবে। একটা লোক গরিব না থাকলে তো তাকে আর ফ্রি দিতে হচ্ছে না। তো এরকম একটা পরিবেশ তৈরি করা হোক যাতে গরিব না থাকে। তার জন্য দরকার কর্মসংস্থান এবং কঠোরভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। এই দুটো কাজ যে সরকার করবে তারাই হলো সঠিক সরকার। নমস্কার।